জানিয়ে দিব বিশেষ সকল সংবাদ, আন্তর্জাতিক বাংলা সংবাদ। জানাবো ইসরায়েল কেন সিরিয়ায় হামলা চালাচ্ছে, সীমিত সময়ের জন্য হলেও গাজায় যুদ্ধবিরতির চেষ্টা। জানাবো টাইমস ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প। এবার জানাবো চলতি বছরে 54 সাংবাদিক খুন, 18 জনের মৃত্যুতে দায়ী ইসরায়েল। এবং সর্বশেষ জানাবো ইসরায়েল সিরিয়ার শান্তির সম্ভাবনা নষ্ট করছে, অভিযোগ তুলেছে তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিরিয়ায় বিদ্রোহীদের ঝটিকা অভিযানের মুখে বাশার আল আসাদ সরকারের পতনের পর দেশটিতে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ইসরায়েল। গত রোববার নাটকীয়ভাবে দেশ ত্যাগ করে রাশিয়া চলে যান বাশার। এরপর সিরিয়ায় 4 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু হামলায় নয়, জাতিসংঘের আপত্তি কানে না তুলে বাফার জোন অর্থাৎ সংঘাতের প্রভাব এড়াতে যে বিশেষ অঞ্চলটি রয়েছে সেটি পেরিয়েও সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে ইসরায়েলি সেনারা। 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার একটি চুক্তি অনুযায়ী দুই দেশের সীমান্তের গোলান মালভূমি এই বাফার জোন গড়ে তোলা হয়েছিল। বিগত কয়েক মাসে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় বাসিন্দাদের উপরও যুদ্ধ চাপিয়ে দিয়েছে তারা। এই যুদ্ধে উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনী জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন আবারও সিরিয়ায় হামলা শুরু করেছে? বছরের পর বছর ধরে সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর পেছনে দেশটির অজুহাত, সিরিয়ায় ইরানের সামরিক লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করতেই হামলাগুলো চালাচ্ছে তারা। যদিও ইরান বলছে সিরিয়ায় তাদের সামরিক বাহিনীর কোনো উপস্থিতি নেই। এখন সিরিয়ায় চালানো হামলার পেছনে কারণ হিসেবে ইসরায়েল বলছে তাদের লক্ষ্য হলো দেশটির সামরিক বাহিনীর সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। তারা চাচ্ছে সিরীয় বাহিনীর অস্ত্রগুলো যেন চরমপন্থীর হাতে না পড়ে। ইসরায়েল বলছে তারা সিরিয়ায় বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্রাগার, গোলাবারুদ সংরক্ষণাগার, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সিরিয়া ও ইসরায়েলকে আলাদা করা গোলান মালভূমি সংলগ্ন বাফার জোনেও সেনা মোতায়েন করেছে তারা। 1974 সালে জাতিসংঘের অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসাবে এই বাফার জোনকে নিরস্ত্রীকরণ অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়েছিল। গোলান মালভূমির প্রায় 2/3 ইসরায়েলের দখলে। বাশারের পতনের পর বাফার জোনের 400 বর্গ কিলোমিটার এলাকা তারা দখলে নিয়েছেন। গোলান মালভূমির অবশিষ্ট এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সিরিয়ার কাছে। সিরিয়ার নিরাপত্তা বাহিনীগুলো জানিয়েছেন ইসরায়েলের সাহায্য চান গোলান মালভূমি থেকে সিরিয়ার ভূখণ্ডে 10 কিলোমিটার ভেতরে কাতানা এলাকার দিকে অগ্রসর হয়েছে। এই এলাকা রাজধানী দামেস্কের খুব কাছে অবস্থিত। তবে ইসরায়েলের সামরিক বাহিনীর সূত্রগুলো এই ধরনের অনুপ্রবেশের কথা অস্বীকার করছেন। বাশার সরকারের পতনের পর দামেস্কের শতাধিক স্থানে হামলার পাশাপাশি দেশটির পূর্বে আল মায়াদিন, উত্তর-পশ্চিমে তারশান ও মায়াসাব, লেবানন সীমান্তের কাসার ক্রসিং এবং দক্ষিণে সামরিক বিমানবন্দর খালখালা হতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সোমবার সাংবাদিকদের বলেন, গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ায় যেসব অঞ্চল 1974 সাল থেকে নিরস্ত্রীকরণ অঞ্চল ছিল সেগুলো চিরদিনের জন্য ইসরায়েলের অংশ হিসেবেই থাকবে। বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেন সার রোববার থেকে সিরিয়ায় চালানো হামলাকে সমর্থন করছেন। তিনি বলছেন, সন্দেহভাজন রাসায়নিক অস্ত্রের স্থাপনা ও দূরপাল্লার রকেট উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে। প্রতিবেশী দেশগুলো ইসরায়েলের চলমান অভিযান বিরোধিতাকারী সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে যেন এসব অস্ত্র না পড়ে সেজন্য এই হামলাগুলো চালানো হচ্ছে। সিরিয়ায় হামলার পেছনে ইসরায়েলের উদ্দেশ্য কি তা এখনো স্পষ্ট নয়। ইসরায়েলের সরকার শুধু বলছে তারা ইসরায়েলের প্রতিরক্ষার স্বার্থে কাজ করছে। এর বাইরে তেমন কোনো কিছু বলেনি যা থেকে সিরিয়া ঘিরে দেশটির উদ্দেশ্য সম্পর্কে ইঙ্গিত পাওয়া যায়। তবে ভবিষ্যতে কি হতে পারে সে বিষয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কয়েকজন তাদের মতামত প্রকাশ করেছেন। তাদের একজন ইসরায়েলি ন্যাশনাল ইউনিটি পার্টির নেতা এবং নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গানসন। গত সোমবার তিনি সাংবাদিকদের বলছেন, সিরিয়ায় হামলা চালানো ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সুযোগ ছিল। তিনি দ্রুজ, কুর্দি সহ সিরিয়ার অন্যান্য গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক উন্নয়নের জন্য নীতি নির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক এক সদস্য এবং গবেষকের সাক্ষাৎকার নেই সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল। তার প্রত্যাশা বেনি গানসনের চেয়ে বেশি। এই গবেষকের মতে সিরিয়ার ছোট ছোট কয়েকটি অঞ্চল ভাগ করা যেতে পারে। প্রতিটি অঞ্চল ইসরায়েল সহ বিভিন্ন বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ রাখবে।
ফিলিস্তিনে গাজায় সীমিত সময়ের জন্য হলেও যুদ্ধবিরতি সমঝোতায় পৌঁছাতে নতুন করে চেষ্টা শুরু ইঙ্গিত দিয়েছেন ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এ সমঝোতা হলে এবছর প্রথমবারের মতো গাজায় লড়াই বন্ধ হতে পারে এবং সেখানে থাকা কিছু ইসরায়েলি জিম্মি মুক্তি পেতে পারেন। গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অস্টিন লয়েডের সঙ্গে ফোন আলাপে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাদজ বলেছেন, এখন নতুন করে একটি চুক্তির সুযোগ তৈরি হয়েছে যার মাধ্যমে মার্কিন নাগরিক সহ সব জিম্মি মুক্তি পাবেন। অবশ্য মধ্যপ্রাচ্যে অবস্থান করা একজন পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, চুক্তির একটি কাঠামো দাঁড় করানো হচ্ছে, তবে এর পরিসর হবে সীমিত। এই চুক্তির অধীনে স্বল্প সংখ্যক জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে এবং স্বল্প মেয়াদে লড়াই বন্ধ হতে পারে। সমঝোতার অংশ হিসেবে দুই পক্ষ বন্দীদের তালিকা বিনিময় করেছেন বলেও একটি সংবাদ মাধ্যম জানিয়েছেন। শেষ পর্যন্ত চুক্তি সই হলে গত বছরের 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় হবে। এর আগে গত বছরের নভেম্বরে কয়েকদিনের জন্য যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় করেছিল ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মধ্যপ্রাচ্যে সফর ঘিরে যুদ্ধবিরতি সমঝোতা নিয়ে নতুন করে আশা দেখা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার তিনি ইসরায়েলের উদ্দেশ্যে রওনা হন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর তার মিশর ও কাতার যাওয়ার কথা রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি তার দায়িত্ব গ্রহণের আগে গাজায় থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। নিঃশর্ত যুদ্ধবিরতি চায় জাতিসংঘ। এদিকে গাজায় অনতিবিলম্বে এবং নিঃশর্ত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ একটি প্রস্তাব পাশ করেছেন। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 158টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ 9টি দেশ। ভোটদানে বিরতি ছিল 13টি দেশ। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ত্রাণের ট্রাক লক্ষ্য করে গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় 33 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 12 জন ত্রাণের ট্রাকের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। প্রভাবশালী সাময়িকী টাইমস ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার অর্থাৎ 12 ডিসেম্বর সকালে টাইম ম্যাগাজিন ট্রাম্পকে নির্বাচিত করার ঘোষণা দেয়। ডোনাল্ড ট্রাম্প একবার প্রকাশ্যে বলেছিলেন, টাইম ম্যাগাজিন কখনোই তাকে পার্সোনাল অব দ্য ইয়ার দেবে না, তবে এরই মধ্যে 2বার তাকে সম্মাননা দেওয়া হলো। টাইমস ম্যাগাজিন বলছেন, ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ভালো হোক বা মন্দ হোক, বৈশ্বিক বিষয়গুলোতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী ব্যক্তি হিসেবে তাকে বিবেচনা করা হয়। ম্যাগাজিনের প্রচ্ছদ উন্মোচন উদ্যাপনের জন্য ট্রাম্প নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী ঘণ্টা বাজাবেন বলে একটি সূত্র সিএনএনকে জানিয়েছেন। গত মাসে ম্যাগাজিনটি এক সাক্ষাৎকার দিয়েছিলেন ট্রাম্প। এর এডিটর ইন চিফ স্যাম জ্যাকবর্স বলেছেন, ট্রাম্প একজন ব্যক্তি যিনি 2024 সালে সংবাদে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন। এই ব্যক্তি এমন একজন যিনি ঐতিহাসিক প্রত্যাবর্তন করেছিলেন, যিনি আমেরিকার প্রেসিডেন্টকে নতুন রূপ দিয়েছিলেন, যিনি আমেরিকান রাজনীতিকে নতুন করে সাজাচ্ছেন। ওভাল অফিসে যিনি যাচ্ছেন, তিনি সংবাদের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর 2016 সালে প্রথমবারের মতো ডোনাল্ড ট্রাম্পকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দিয়েছিল টাইম। 2024 সালে সারা পৃথিবীতে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে 54 জন সাংবাদিক খুন হয়েছেন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এ তথ্য জানিয়েছেন। প্রেস ফ্রিডম এনজিওর মতে, নিহতদের মধ্যে 18 জনের মৃত্যুর জন্য দায়ী ইসরায়েলি সেনাবাহিনীরা, যাদের 16 জন মারা গেছে গাজা এবং 2 জন লেবাননে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বার্ষিক প্রতিবেদনে বলেছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপজ্জনক জায়গা। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে, এ কারণে ইসরায়েলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে 4টি অভিযোগ দাখিল করা হয়েছে। 2023 সালে অক্টোবরে গাজার যুদ্ধ শুরু থেকে এখন পর্যন্ত সেখানে 154 জনের বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে। এর মাঝে কর্মরত অবস্থায় মারা যান 35 জন। এই অভিযোগ অস্বীকার করা ইসরায়েলের এক মুখপাত্র বলছেন, কিছু সাংবাদিক বিমান হামলায় গিয়ে মারা গেছেন। এ সংখ্যা সত্যি হতে পারে না। আমরা বিশ্বাস করি না যে আরএসএফ অর্থাৎ রিপোর্টার্স উইদাউট বর্ডার সঠিক।
ইসরায়েল সিরিয়ায় শান্তির সম্ভাবনা নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেছেন, গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরীয় ভাই বোনদের ভবিষ্যতের জন্য হুমকি। হায়াত তাহরির আল শামসের নেতৃত্বে বেশ কয়েকটি সশস্ত্র বিরোধী গোষ্ঠী নভেম্বরের শেষের দিকে একটি আকস্মিক আক্রমণ শুরু করে। বেশ কয়েকটি প্রধান শহর দখলের পর অবশেষে রাজধানী দামেস্ক দখল করলে আসাদ পরিবার নিয়ে রাশিয়ায় পালিয়ে যান। সপ্তাহান্তে আসাদকে ক্ষমতাচ্যুত করায় এ মিশনে সিরিয়ার কয়েকটি বিরোধী দলকে সমর্থন জানায় তুরস্ক। তুরস্কের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ফিদান বলেন, সিরিয়ার জনগণ যে প্রক্রিয়ার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, ইসরায়েল তাকে বিপন্ন করেছে। গাজা ধ্বংসকারী ইসরায়েল এখন আমাদের সিরীয় ভাই বোনদের ভবিষ্যতের জন্য হুমকি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলছেন, সিরিয়ার জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও সমৃদ্ধিকে আমরা অত্যন্ত গুরুত্ব দেই। এসব লক্ষ্য অর্জনে আকসারা সব আঞ্চলিক ও বৈশ্বিক সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে। আসাদ সরকারের পতনের পরপরই ইসরায়েলের সেনারা গোলান মালভূমির কাছে বাফার জোন দখল করে নেয়। শুধু গোলান অঞ্চলে নয়, সিরিয়া জুড়ে শত শত কাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। টাইমস অব ইসরায়েল জানিয়েছেন, শনিবার থেকে ইসরায়েলি বিমান বাহিনী সিরিয়ার ৩২০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর মধ্যে রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ডিপো, ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান, ট্যাঙ্ক, রাডার এবং নৌবাহিনীর জাহাজ। এমন প্রেক্ষাপটে তুরস্কের দিকে আঙুল তুলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দেশটির নাম উল্লেখ না করলেও আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন দেওয়া তুরস্কের প্রতি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, হ্যাঁ, সিরিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র স্পষ্টত এ ভূমিকা পালন করেছেন এবং তা অব্যাহত রেখেছে। তিনি বলেছেন, হ্যাঁ, সিরিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র স্পষ্টত এ বিষয়ে ভূমিকা পালন করছে এবং তা অব্যাহত রেখেছে। এটি সবাই দেখতে পাচ্ছে। কিন্তু মূল ষড়যন্ত্রকারী, মূল পরিকল্পনাকারী ও কমান্ড সেন্টার আমেরিকা ও ইহুদিবাদী সরকারের মধ্যে নিহিত রয়েছে।